হ্যালো, স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? ওকে, ওকে। ঠিক আছে, আজকে আমরা ডাটা টাইপ নিয়ে একটু আলোচনা করি আর আমরা আস্তে আস্তে কোডের মধ্যে ঢুকবো। হ্যাঁ, প্রথম ক্লাসে আমরা কোডের মধ্যে ঢুকি নাই, কিছু কিছু জিনিস ছিল যে জানার দরকার ছিল। তো আজকে আমরা যেটা দেখবো, লাস্ট ক্লাসে আমরা কি দেখেছিলাম, জাভার ওই যে ফিচার গুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে। আজকে হচ্ছে যে আমরা দেখবো ডাটা টাইপ নিয়ে। তো ডাটা টাইপের ক্ষেত্রে দেখেন এখানে দুই ধরনের ডেটা টাইপ আছে, এটা প্রিমিটিভ টাইপ, এটা নন প্রিমিটিভ টাইপ। প্রিমিটিভ টাইপ বলতে হচ্ছে যে নর্মাল যে ডাটা টাইপ গুলা হচ্ছে যে রেগুলার যে ডাটা টাইপ সেগুলোকে হচ্ছে প্রিমিটিভ টাইপ বলা হচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে যে নন প্রিমিটিভ মানে নর্মাল ডাটা টাইপ বলতে প্রিমিটিভ আবার দুই টাইপের আছে। একটা হচ্ছে যে আপনার কি নিউমেরিক এবং নন নিউমেরিক। নিউমেরিক বলতে সংখ্যা জাতীয় যে ডাটা টাইপ, যেমন হচ্ছে যে আপনার 10 10 20 30 এগুলো হচ্ছে যে নিউমেরিক। তারপর হচ্ছে যে ডাবল বা ফ্লোট। ডাবল এবং ফ্লোটের একটা রেঞ্জ আছে। হ্যাঁ, যে ফ্লোট হচ্ছে যে ছোট দশমিক দিয়ে সংখ্যাগুলো, সেগুলো হচ্ছে যে একটা নির্দিষ্ট মানে ছোট রেঞ্জের, আর যেগুলো হচ্ছে ডাবল সেগুলো হচ্ছে যে অনেক বড় রেঞ্জের, মানে দশমিক দিয়ে সংখ্যাগুলো। তো নিউমেরিকও বা দুই ভাগে ভাগ আছে, ইন্টিজার এবং ফ্লোটিং পয়েন্ট। ইন্টিজারের মধ্যে দেখেন আবার কয়টা আছে, বাইট, শর্ট, ইন্ট, লং। হ্যাঁ, আর ফ্লোটিং এর মধ্যে হচ্ছে যে কি ডাবল, ফ্লোট। ওকে, মানে ইন্টিজারটাকেও কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, কারণ হচ্ছে যে আমার যদি এরকম ডাটা দরকার হয় যে আমার 8 বিটের ডাটা দরকার। হ্যাঁ, আমরা 8 বিট স্টোরেজটা করব। হ্যাঁ, 8 বিটটা হচ্ছে যে আমরা 8 বিটের ডাটাটা স্টোর করব। এখন সেক্ষেত্রে আমাদের 64 বিটের জন্য তো মানে ডেটাটা আমার ইউজ করার দরকার নেই, কারণ আমার যতটুকু স্পেসের ডাটা আমি ইউজ করতে চাই, ধরেন আমি আমি লিখবো 100। এখন 100-র জন্য তো আমার মনে করেন আহ 1000 পর্যন্ত আমার জায়গাটা নেওয়ার দরকার নেই। মানে আমার যতটুকু জায়গা নেওয়ার দরকার, মানে যতটুকু নিলেই আমার কাজটা হবে, সেই অনুযায়ী আমি ডাটা টাইপটা ইউজ করব। হ্যাঁ, যদি এমন হয় যে আমার লাখ লাখ ডাটা ইনসার্ট হবে, সেই ক্ষেত্রে আমরা বড় ধরনের ডাটা টাইপ, যেগুলো হচ্ছে বড় বিটের ডাটা টাইপ, সেগুলো নিব। হ্যাঁ, তো বাইটে হচ্ছে যে বাইট, শর্ট, ইন্ট, লং, এগুলো প্রত্যেকটা হচ্ছে যে একটা ডাটা টাইপ, এবং এই টাইপের নির্দিষ্ট একটা রেঞ্জ আছে, সে এত পরিমাণ ডাটা স্টোর করতে পারে। ঠিক আছে, যেমন বাইট হচ্ছে সবচেয়ে ছোট, তারপর হচ্ছে শর্ট হচ্ছে একটু বড়, তারপরে ইন্ট হচ্ছে আর একটু বড় ডাটা, লং হচ্ছে আরো বড় ডাটা সে সে ধারণ করতে পারে। ফ্লোটের ক্ষেত্রে দশমিক দিয়ে যখন সংখ্যাগুলো মানে ছোট হয়, মানে দশমিক দিয়ে ছোট, মানে 4 ডিজিট, দশমিকের পরে 4 বা 5 ডিজিটের যখন ডাটা হয়, তখন সেটা ফ্লোটে চলে যাবে। যখন তার চেয়ে অনেক বড় ডাটা হবে, দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আপনার ইম্পর্টেন্ট অ্যাকুরেসির জন্য, তখন হচ্ছে যে ডাবলটা আমরা ইউজ করি। তা আমরা কিভাবে ইউজ করি সেটা পরে দেখবো, জাস্ট বুঝেন। প্রিমিটিভ টাইপ হচ্ছে যে নিউমেরিক ও নন নিউমেরিক টাইপের আছে। নিউমেরিকের মধ্যে, নিউমেরিক মানে যেটা সংখ্যাগুলো বোঝাচ্ছে, সংখ্যা দশমিক দিয়ে হয়, দশমিক ছাড়া হয়। তো এইখানে আবার ভাগ করেছে কি ইন্টিজার এবং ফ্লোট। ইন্টিজার হচ্ছে যে শুধুমাত্র দশমিক ছাড়া যেগুলা, যেগুলো হচ্ছে যে হোল নাম্বার বা শুধুমাত্র নাম্বার যেগুলা। আর ফ্লোটিং পয়েন্ট হচ্ছে যে যেগুলো দশমিকের পরে কিছু সংখ্যা থাকে, সেগুলা। তো ইন্টিজারের মধ্যে আবার এই যে বাই, শর্ট, ইন্ট, লং, এই 4টা ভাগে ভাগ করা হয়েছে। এগুলো কিসের জন্য? এগুলো রাখা হয়েছে এই জন্য যে আপনার ডাটাগুলা হচ্ছে যে আপনার যখন যতটুকু স্টোরেজ নিয়ে আপনার কাজ করা দরকার, জাস্ট ধরে নেন যখন যতটুকু স্টোরেজ নিয়ে কাজ করা দরকার, তখন ততটুকু ইউজ করবেন। ধরেন আপনাকে কোনো কিছু খেতে দেওয়া হলো, এখন সেই ক্ষেত্রে প্লেটটা যদি আপনার রুমের সমান হয়, তাহলে সেটা তো দিয়ে লাভ নাই না। আপনার প্লেটটা ততটুকুই হবে যতটুকু আপনার খাবার ধারণ করার ক্ষমতা রাখে, বা তার চেয়ে একটু বেশি হতে পারে। হ্যাঁ, তো এইরকম জিনিসগুলা যে আমরা যখন যেটা প্রয়োজন সেটা আমরা ইউজ করব। ওকে, আর নন নিউমেরিক কি? ক্যারেক্টার অথবা বুলিয়ান। ক্যারেক্টার কি? ক্যারেক্টার হচ্ছে যে ABCD, তারপর হচ্ছে 1 2 3 4, এগুলো হচ্ছে যে এক একটা ক্যারেক্টার। হ্যাঁ, এগুলো হচ্ছে নিউমেরিক না, মানে ক্যারেক্টার বলতে আমরা আলফাবেটিক লেটারটা কি ধরছি। আর হচ্ছে যে বুলিয়ান, বুলিয়ান হচ্ছে যে ট্রু ফলস। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আরেক ধরনের প্রিমিটিভ ডাটা। ওকে, আর নন প্রিমিটিভ ডাটা হচ্ছে যে স্ট্রিংস। স্ট্রিং হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ, তারপর হচ্ছে অ্যারেস হচ্ছে ইনপ্রিমিটিভ ডাটা টাইপ, এবং ইউজার ডিফাইন ক্লাস, আমরা যে ক্লাসগুলো লিখবো বা ক্লাস নিয়ে কাজ করবো, সেগুলো হচ্ছে যে নন প্রিমিটিভ ডাটা। জাস্ট এই দুইটা মনে রাখেন, স্ট্রিং এবং অ্যারেস। তাছাড়া আমরা যেসব ক্লাসগুলো তৈরি করবো সেগুলো হচ্ছে যে নন প্রিমিটিভ ডাটা। হ্যাঁ, আর এইগুলো একটু মুখস্থ করে নেবেন। এই ডাটা টাইপ গুলো, মানে এখানে 8টা টোটাল ডাটা টাইপ আছে, বাইট, শর্ট, ইন্ট, লং, ফ্লোট, ডাবল। ওকে, তারপর হচ্ছে ক্যারেক্টার, বুলিয়ান, টোটাল 8টা, এখানে 4, আর এই হচ্ছে যে 4টা, 8টা। হ্যাঁ, এইবার দেখি আমরা এখানে, এটা হচ্ছে যে প্রিমিটিভ কি। ওকে, এখানে দেখেন প্রিমিটিভ ডাটা টাইপের ক্ষেত্রে ডিফল্ট ভ্যালু আছে কিছু। যেমন বাইটের জন্য হচ্ছে 0, বাইট, শর্ট, ইন্ট, লং, মানে যেগুলো হচ্ছে দশমিক ছাড়া সংখ্যা, মানে যেগুলো হচ্ছে হোল নাম্বার বা যেগুলো শুধুমাত্র সংখ্যা, সেগুলো ডিফল্ট ভ্যালু 0। যেগুলো হচ্ছে ফ্লোটিং বা হচ্ছে ডাবল, যেগুলো হচ্ছে ফ্লোটিং পয়েন্টিং নাম্বার,
যেমন হচ্ছে যে ফ্লোট ডাবল, হ্যাঁ, এগুলো দশমিক দিয়ে সংখ্যা, সেগুলো হচ্ছে যে কত 0.0, এগুলো হচ্ছে যে তার হচ্ছে আপনার ডিফল্ট ভ্যালু। ডিফল্ট ভ্যালু কেন লাগবে মনে রাখা, সেটা পরে আমরা আস্তে আস্তে বুঝে যাব, কিন্তু এই কথা আমি যেগুলো মনে রাখতে বলবো সেগুলো মনে রাখবেন ব্যাস, ঠিক আছে। তারপর হচ্ছে CHAR, কার, কার হচ্ছে যে ক্যারেক্টার, ইউনিকোড ক্যারেক্টার। ইউনিকোড ক্যারেক্টারের হচ্ছে যে এই যে ক্যার, হ্যাঁ, ক্যারেক্টার, এই ক্যারেক্টারের ডিফল্ট ভ্যালু হচ্ছে যে এটা হচ্ছে যে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে তারপরে 4টা 0। ওকে, এটা হচ্ছে ইউনিকোডের ডিফল্ট ভ্যালু। বুলিয়ানের ডিফল্ট ভ্যালু হচ্ছে ফলস, হ্যাঁ, এই কথাগুলো, এই যে কোনটার ডিফল্ট ভ্যালু কি শুধু মনে রাখেন, সংখ্যার ডিফল্ট ভ্যালু সবসময় 0, যদি বুলিয়ান হয় সবসময় ফলস। বুলিয়ান সব কি কি রিটার্ন করে, বুলিয়ান হচ্ছে ট্রু অথবা ফলস, যে দুইটার মধ্যে যে কোনো একটা সে আনসার দিবে, হ্যাঁ। কিন্তু যদি আমি কোনো বলি না যে এটা ট্রু না ফলস, তখন সে ডিফল্ট হিসেবে ফলস সে দেখাবে। আর ক্যারেক্টার CHAR, হ্যাঁ, এটাকে যদি আমরা ডিফল্ট ভ্যালু কখনো দেখতে চাই যে আসলে ডিফল্ট ভ্যালু কি, যখন আমরা দেখবো যে ফরওয়ার্ড স্ল্যাশ তারপরে দিয়ে 4টা 0। ওকে, এখানে দেখেন প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে এই যে যেগুলো হচ্ছে যে নিউমেরিক, হ্যাঁ, নিউমেরিকের মধ্যে বিটের সাইজ অনুযায়ী একটা থেকে আরেকটা ছোট বড় এরকম করা আছে। যেমন বাইট হচ্ছে যে সবচেয়ে কম সংখ্যক ডাটা সে ধরতে পারে 8 বিট, ঠিক আছে। 8 বিট সমান কত? 8 বিট সমান কত একটু বলেন তো, অনেকে তো সিএসসি আছেন, একটু বলেন তো 8 বিট সমান কত বাইট? তো আনসার দেন। 8 বিট সমান কত? 1 কি? 1 এর সাথে তো আরো কিছু আছে। হ্যাঁ, না 8 বিট না, 8 বিটে, হ্যাঁ, 1 বাইট হবে, 8 বিট সমান 1 বাইট, ঠিক আছে। তারপরে হচ্ছে যে 16 বিট, 16 বিট সমান 2 বাইট, ঠিক আছে। আর 32 বিট সমান কত? 4 বাইট, হ্যাঁ। তো এইভাবে যদি আমরা এটাকে বাইটে কনভার্ট করি, তাহলে কি কি করতে হবে, জাস্ট 8 দিয়ে ভাগ দিব সবটাকে, ঠিক আছে। বিটটাকে 8 দিয়ে ভাগ দিব, তাহলে কিন্তু 4 বাইট চলে আসবে। ওকে, আর এইখানে যে আমি রেঞ্জ দেখতে পাচ্ছি, তো এখানে দেখেন এই জিনিসটা এইভাবে মনে রাখবেন, বাইট, শর্ট, ইন্ট, লং, ফ্লোট, ডাবল, ঠিক আছে, এইভাবে মনে রাখবেন। এই নিউমেরিক যে ডাটা টাইপ গুলো আছে এগুলো মনে রাখবেন, হ্যাঁ। তো এখানে হচ্ছে যে টোটাল হচ্ছে ছয়টা, ছয়টা হচ্ছে যে নিউমেরিক। ওকে, এখানে যে যে ছয়টা যে আছে, হ্যাঁ, এই ছয়টা যেভাবে আমি বলছি মনে রাখতে, ঠিক সেভাবে মনে রাখবেন, হ্যাঁ। অন্য জটিলে আমরা কিছু যাব না, জটিল কোনো কিছুতে যাব না, হ্যাঁ? কারণ যত যাতে আমরা শিখতে পারবো, তত হচ্ছে যে আমাদের জন্য কোডগুলো মনে রাখা ইজি হবে, হ্যাঁ। আর এখানে দেখেন, এখানে হচ্ছে যে রেঞ্জ লেখা আছে, এই রেঞ্জটা কি? এই রেঞ্জটা হচ্ছে -128 থেকে পজিটিভ হচ্ছে যে 127, মানে এই এত সংখ্যা পর্যন্ত সে ধারণ করতে পারে, হ্যাঁ। এর বেশি যদি আমরা লিখি এখানে কোনো একটা ভেরিয়েবলকে, আমরা যদি বলি যে -129, হ্যাঁ, তখন কিন্তু সে প্রিন্ট করবে হচ্ছে 127টাকে প্রিন্ট করবে, হ্যাঁ। 129 কে -129 সে প্রিন্ট করবে না। আমি একটু পরে এক্সাম্পল দিচ্ছি, সমস্যা নেই। তারপর হচ্ছে যে শর্ট, শর্ট হচ্ছে যে মাইনাস, এটা কত, 32,768 থেকে 32,767 পর্যন্ত সে প্রিন্ট করবে। ওকে, ঠিক এইভাবে হচ্ছে যে এর একটা ভ্যালু রেঞ্জ আছে। রেঞ্জ গুলো আসলে মনে রাখার দরকার নেই, জাস্ট হচ্ছে যে মনে রাখেন যে আপনার এখানে আহ, এই যে রেঞ্জ গুলা কিভাবে কাজ করে, হ্যাঁ। মানে আমি যেটা 8 বিট বা 1, মানে এক এক বাইট, মানে এই যে হচ্ছে যে 8 বিটের মধ্যে যে রেঞ্জটা, হ্যাঁ, এই রেঞ্জের মধ্যে আসলে কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি, তাহলে এই জিনিসটা একটু ক্লিয়ার হবে। তার আগে আমি একটা এক্সাম্পলে যাই। এখানে যাই, ইন্টেলিজ আইডি থেকে কিভাবে একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করবো সেটা দেখি। প্রথমে হচ্ছে যে ক্রিয়েটে যাব, হ্যাঁ, ইন্টেলিজ আইডি তে ওপেন করার পরে ক্রিয়েটে যাব। আমার সাথে সাথে করার দরকার নাই, জাস্ট দেখেন ক্রিয়েটে যাব, তারপরে জাভা এখানে আছে সেটা সিলেক্ট করব। আর এখান থেকে আমাকে এসডিকে টা সিলেক্ট করে দিতে হবে। এসডিকে হচ্ছে জেডিকে এর পাথটা দেখাই দিতে হবে যে জেডিকে টা কোথায় আছে, ঠিক আছে। আমি একটা ভিডিও আমি গ্রুপে দিয়েছি, সেখান থেকে একটু দেখে নেবেন। ওকে, তারপরে হচ্ছে যে জেডিকে এর পাথটা যখন আমি দেখাই দিব, তখন এখানে চলে আসবে যে এসডিকে এত, হ্যাঁ, 1.8, বা আপনার একটা ডিফারেন্ট আসতে পারে, জেডিকে ফোল্ডারে ওই বিন ফোল্ড পাথটা দেখাই দিতে হবে।
তারপর হচ্ছে যে আমরা নেক্সট করে দেবো, নেক্সট করার পরে আমরা এখানে দিব ক্রিয়েট এ প্রজেক্ট ফর টেমপ্লেট, এটা দিব। তারপর হচ্ছে নেক্সট দিব, তারপরে আমরা প্রজেক্টের নাম দিব ব্যাচ ব্যাচ টু, ব্যাচ টু দিলাম। হ্যাঁ, তারপরে আমরা ফিনিশ দিলাম। এখন সেটা যা যা করা সবকিছু করে নিয়ে আসলো। তো এইভাবে হচ্ছে যে এটা চলে আসলো, এই পেজটা চলে আসলো। এখন হচ্ছে যে এখানে একটা ডিফল্ট হিসেবে একটা ক্লাস অলরেডি তৈরি করেছে মেইন। হ্যাঁ, তো আমরা নিজেরা একটা ক্লাস তৈরি করি। ঠিক আছে, নিজের ক্লাস তৈরি করার আগে প্রথমে এখানে মেইন নামে যে ক্লাস থাকতে হবে তা না, যে কোনো নাম আমরা দিতে পারি। ওকে, এখানে আমরা দেখেন এখানে হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা আমি লাস্ট ক্লাসে মেবি তার আগের ক্লাসে আমি আলোচনা করেছি। আর এটা হচ্ছে যে তার ফরম্যাটিং। ঠিক আছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, পাবলিক মানে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। স্ট্যাটিক, এটা হচ্ছে যে এখানে হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ড। স্ট্যাটিক কিওয়ার্ড কিসের জন্য? স্ট্যাটিক হচ্ছে যে আপনার কোনো অবজেক্ট ক্রিয়েশন ছাড়াই এটাকে কল করা যাবে মেথডটাকে। আর ভয়েড মানে কোনো রিটার্ন করবে না। রিটার্ন করবে না বলতে এর মধ্যে যা কাজ করার সে করবে, করার পরে এখানেই শেষ। ঠিক আছে, এখান থেকে কোনো আউটপুট নিয়ে এসে অন্য জায়গায় দিবে না। হয়তোবা দেখাইতে পারে আউটপুট, কিন্তু এটা নিয়ে সে অন্য কেউ কাজ করতে পারবে না, এরকম কিছু। আর এটা হচ্ছে যে মেথডের নাম হচ্ছে মেইন ফাংশন। ঠিক আছে, আর এখানে দেখি আমরা আমরা ওই যে বাইটে যে ডাটা টাইপ বলছি যে 100 - 128 থেকে 127 দিলে কি হয়, হ্যাঁ সেটা আমরা দেখবো। তো BYTE বাইট লিখলাম, তারপরে হচ্ছে লিখলাম বি, তারপরে আমরা লিখলাম 127। হ্যাঁ, 127 লিখলে কোনো ইরর দিচ্ছে না। যখন আমি 128 লিখবো তখন একটা ইরর দেখাচ্ছে। ইরর দেখাচ্ছে কি? রিকোয়ারিড বাইট। হ্যাঁ, তখন সেক্ষেত্রে আমরা কি করবো? ইন্টেলিজেন্ট এটা সিলেক্ট করবো। এটা সিলেক্ট করার পরে এখানে এসে অপশন দিচ্ছে। এখানে যে ইরোরটা দিচ্ছে, এখন এখানে মাউসটা দিয়ে ক্লিক করার পর এখানে একটা রেড বাল্ব এটা জ্বলছে। হ্যাঁ, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে কাজ টু আমরা বাইটে করে নেব। বাইটে কাজ করবো বলতে যে যে এখানে যে ইরোরটা দিচ্ছে এটা আসলে কেন দিচ্ছে, কারণটা হচ্ছে যে আমাদের রেঞ্জ হচ্ছে কত, -120 থেকে -128 টু মাইনাস সরি +127। তো -120 পরে আমরা যদি আস্তে মানে বড়র দিকে যাই তাহলে -127 মাইনাস তারপর হচ্ছে কত 126, তারপর এইভাবে জিরো আসবে। তারপর জিরো থেকে বাড়তে বাড়তে কত যাবে 127। কিন্তু যখন আবার ঘুরে আসবে, যখন আবার 127 বেশি দিব তখন কত -128 দিতে হবে। যদি -128 না দেই তখন এখানে ইরর দেখাবে, কারণ হচ্ছে 127-এর পরে পজিটিভ আর কিছু নাই। হ্যাঁ, যখন এটা 128 দিচ্ছি তখন কি ইরর দেখাচ্ছে। এখন আমি যদি এটা কাস্ট করি, একটা হচ্ছে যে আমি এখানে সিলেক্ট মাউস দিয়ে ক্লিক করলাম, করার পরে এই যে বাতি জ্বলছে এখানে, এখানে একটা মাউসটা নিয়ে গেলে একটা অ্যারো সাইন আসবে। এখানে কাস্ট টু বাইটে, বাইটে কাস্ট করবো। বাইটে কাস্ট করার সিস্টেম হচ্ছে কাস্টিংটা আমরা পরেই দেখি নিই। হ্যাঁ, এটা হচ্ছে যে কাস্টিং এর সিস্টেমটা পরে দেখে নিবো। জাস্ট হচ্ছে বুঝেন যে এটা হচ্ছে যে একটা ইন্টিজার টাইপ। যখন আমরা 127 পজিটিভ 127-এর উপরে যখন কোনো সংখ্যা দিচ্ছি বাইটের ক্ষেত্রে, রেঞ্জ পার হয়ে যাচ্ছে, তখন সে চলে যাচ্ছে কোন রেঞ্জের মধ্যে? তখন সে চলে যাচ্ছে তার পরবর্তী রেঞ্জে, এই শর্টের মধ্যে চলে যাচ্ছে, শর্ট বা ইন্টিজার মধ্যে চলে যাচ্ছে। মানে অন্য সবগুলাই পাচ্ছে, কিন্তু হচ্ছে যে সে রেঞ্জ পার হয়ে চলে যাচ্ছে। তো এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, তো প্রিন্ট করার জন্য হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এটাকে আমরা শর্টে আমরা ইন্টেলিজ আইডিতে লিখতে পারি SOUT। ঠিক আছে, শাউট লিখে আমরা SOUT লিখে আমরা ট্যাব প্রেস করব, তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন চলে আসবে অটোমেটিক্যালি। হ্যাঁ, তারপরে আমরা এখানে এই ভেরিয়েবলটা দিয়ে দিলাম এখানে। এখন দেখেন এখানে প্রিন্ট করলে সে কি দেখায়। এখানে যখন প্রিন্ট করবে তখন মনে হইতে পারে আপনার 128 দেখাবে, কিন্তু 128 দেখাবে না, পজিটিভ 128 দেখাবে না, সে দেখাবে যে -128। ঠিক আছে, কারণটা হচ্ছে যে ঠিক এটার মতনই। এখানে দেখেন একটা সার্কুলার মধ্যে আমি যদি ড্র করি তাহলে এটা এরকম যে 0 থেকে 127 পর্যন্ত যাবে, তারপরে হচ্ছে যে -128, তারপরে এইভাবে কমতে 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 আবার জিরোতে আসবে। ঠিক আছে, তো এইভাবে আসলে রেঞ্জটা সে ক্যালকুলেট করতেছে। মানে তার রেঞ্জ যখন পার হয়ে যাবে তখন সে পরবর্তী ইয়েতে চলে যাবে। হ্যাঁ, তো এইভাবে সে সার্কুলেট ভাবে সে ইয়া করতেছে। যখন আমি এখানে -128 লিখবো তখন কিন্তু সে 120 - 128 প্রিন্ট করবে। ঠিক আছে, দেখেন দেখি এক্সিকিউশনটা হয়েছে কিনা। এই যে 120 - 120 প্রিন্ট করছে। যদি আমি এখন 127 লিখি, 120 লিখি, 120 লিখলেও 120 প্রিন্ট করবে। ঠিক আছে, কিন্তু যখন আমি 129 লিখবো তখন কিন্তু 129 প্রিন্ট করবে না, 120 প্লাস 127 প্রিন্ট করবে। ঠিক আছে, এই দেখেন 127।
এখন আমি যখন যখন 130 লিখবো তখন কত প্রিন্ট করবে একটু বলেন তো কেউ? দেখি কত প্রিন্ট করে। মনে হচ্ছে 127 প্রিন্ট করবে না। দেখেন 126 করছে প্রিন্ট। ঠিক আছে, না 129ও করবে না। -1 মাইনাস যখন 30 দিচ্ছি তখন কি মাইনাস থেকে সে পজিটিভ সাইডে আবার চলে যাবে, পজিটিভ সাইকেলে চলে যাবে। ঠিক আছে, ঠিক এটার মতনই। এই যে -128, তারপরে যে 130 দেবো তখন হচ্ছে যে 130তে কি পাবে, পজিটিভ সাইকেলে আবার চলে আসবে যে 127। তারপরে যখন আমি 130 দিব তখন 126-এ যাবে, যখন 131 দিব তখন চলে যাবে হচ্ছে যে ওয়ান, হ্যাঁ 120। এই মানে এইভাবে সে হচ্ছে যে ইয়া করতে পারবে। সো আশা করি মানে এই জিনিসটা ক্লিয়ার। ঠিক এই জিনিসটাই হচ্ছে যে সব ক্ষেত্রে মানে ডাটা টাইপের এই জিনিসটা অনেকেরই মানে ঝামেলা হয়, যে আসলে ওই যে রেঞ্জটা দিচ্ছে রেঞ্জটা আসলে কিভাবে ক্যালকুলেশনটা হয়। ঠিক আছে, তো এখানে দেখেন এখানে হচ্ছে যে আমরা কি বাইট হচ্ছে ইকুয়াল টু বি 127, কিন্তু আউটপুট 127 আসছে, কিন্তু যখনই আমরা বাইট বি ইকুয়াল টু 128 দিচ্ছি পজিটিভ তখন কিন্তু ইরর দেখাচ্ছে। এবং ইরর দেখানোর জন্য আমাকে কি করতে কাস্ট করে বলে দিচ্ছে হচ্ছে না আমি আমি এটা যা লিখেছি এখানে ঠিক আছে, এটাই হচ্ছে যে বাইট, এটা 128টাই তুমি প্রিন্ট করো। তখন সে কি করতেছে 120টাকে মাইনাসে প্রিন্ট করে দিচ্ছে, কারণ তা 127 এর পরে তার রেঞ্জ শেষ, তাকে যেতে হলে ওই বর্ডার ক্রস করে নেগেটিভে যেতেই হবে। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার সবার? যদি ক্লিয়ার হয় তাহলে ইয়েস 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 লেখেন। আর যদি কারো মনে হয় যে আরেকবার আরেকবার বলবো তাহলে আরেকবার দেখাবো, কোনো সমস্যা নেই, আরেকবার জিজ্ঞেস করলে আরেকবার বলতে পারো। নেক্সট। ওকে, ঠিক আছে, আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে যে আমাদের ভেরিয়েবল নিয়ে আলোচনা করব, যে আমাদের কয়টা ভেরিয়েবল আছে। হ্যাঁ, নর্মালি হচ্ছে যে মানে অন্যান্য যে অবজেক্ট ওরিয়েন্টেড সেখানেও পাবেন এই ধরনের কনসেপ্ট, যে ইনস্ট্যান্ট ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল, এগুলো পাবেন। তো কিছুটা ডিফারেন্স থাকতে পারে, কিন্তু ওই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে বৈশিষ্ট্যগুলো সেগুলো সবার জন্য মোটামুটি সমান। ঠিক আছে, তো এখানে ইনস্ট্যান্স ভেরিয়েবল মানে এই ভেরিয়েবল গুলো কেন জানা দরকার, কারণ হচ্ছে আমি যখন কাজ করব সেইটাকে আসলে কিভাবে কাজ করে সেটা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে ওইটা নিয়ে কাজ করতে গেলে কোথায় আসলে ইরর হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না। সেই জন্য হচ্ছে যে প্রথমে আমাদের ভেরিয়েবলে কিভাবে কাজ করে সেটা জেনে নেই। ইনস্ট্যান্স ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল, হ্যাঁ, ইনস্ট্যান্স ভেরিয়েবল হচ্ছে যে এটা কোথায় থাকে, এই একটা দেখেন আমরা কোড, হ্যাঁ, পাবলিক স্ট্যাটিক পাবলিক ক্লাস একটা এক্সাম্পল নামে একটা কোড, তার মধ্যে যে মেথড এ একটা এ আর একটা, হ্যাঁ। তো ইনস্ট্যান্স ভেরিয়েবল সেইগুলাই যেগুলো হচ্ছে যে ক্লাসের ভিতরে থাকে কিন্তু মেথডের বাইরে। যে ভেরিয়েবল গুলা যেগুলো হচ্ছে যে কিওয়ার্ড, স্ট্যাটিক কিওয়ার্ড, মানে যেগুলোর সাথে কোনো স্ট্যাটিক কিওয়ার্ড থাকে না, সেগুলাকেই বলছে যে ইনস্ট্যান্স ভেরিয়েবল। কারণ হচ্ছে যে যখন কোনো অবজেক্ট ক্রিয়েট হয় তখন তার একটা রেফারেন্স তৈরি হয়, হ্যাঁ, ওই এই ভেরিয়েবলের একটা রেফারেন্স তৈরি হবে। হ্যাঁ, এই ভেরিয়েবলটা রেফারেন্স তৈরি হবে, তখন ওই অবজেক্টের জন্য এটার কপিও বলতে পারি, ওই অবজেক্টের জন্য এইটার একটা কপি তৈরি হয়ে যাবে। রেফারেন্স বলতে বোঝায় যে আমি ওই জায়গায় না থেকে ওই জায়গাটাকে বলতেছি যে ওই জিনিসটা আমার, মানে ওইটা আমাকে একটা কপি দাও, হ্যাঁ, মানে এই টাইপের একটা জিনিস। তো ইনস্ট্যান্স ভেরিয়েবল জাস্ট এটাই বোঝায়, ইনস্ট্যান্স ভেরিয়েবলের সামনে কোনো স্ট্যাটিক কিওয়ার্ড থাকবে না, সেটা অবশ্যই ক্লাস এবং মেথডের বাইরে থাকবে, মানে ক্লাসের মধ্যে কিন্তু মেথডের বাইরে থাকবে, সেটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল, সহজ ভাষায় এটা। ওকে, আর লোকাল ভেরিয়েবল কোনটা, যেটা মেথডের মধ্যে আছে সেটাই হচ্ছে যে লোকাল ভেরিয়েবল। ওকে, আর স্ট্যাটিক ভেরিয়েবল অথবা ক্লাস ভেরিয়েবল, স্ট্যাটিক অথবা ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবলের সামনে যদি আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করে দিই তখন সেটা স্ট্যাটিক ভেরিয়েবল হয়ে যাবে। সেটাকে ক্লাস ভেরিয়েবল বলা হয়, কারণটা হচ্ছে যে ক্লাস ভেরিয়েবল এই জন্য বলা হচ্ছে, ইনস্ট্যান্স ভেরিয়েবল রিলেটেড রিলেশনটা হচ্ছে তার অবজেক্টের সাথে, যে কয়টা অবজেক্ট ক্রিয়েট করব সে কয়টা ওই ভেরিয়েবলের কয়েকটা কপি তৈরি হয়ে যাবে, হ্যাঁ। হ্যাঁ, ইনস্ট্যান্স ভেরিয়েবলটা বলছি আবার, সমস্যা নেই, আমি পুরোটা শেষ করে আবার বলবো। স্ট্যাটিকটা আমি জাস্ট বুঝেন, স্ট্যাটিকটা হচ্ছে আপনার ক্লাস ভেরিয়েবলও বলা হয়। আর স্ট্যাটিকটা হচ্ছে যে যেমন কমন টু অল, মানে হচ্ছে যে আপনার একটা ইউনিভার্সিটিতে সবাই পড়েন, সবার জন্য ইউনিভার্সিটিটা কমন। ঠিক ক্লাসের মধ্যে স্ট্যাটিক ভেরিয়েবলটা সেই রকম।
আমরা যে কয়টাই অবজেক্ট ক্রিয়েট করি না কেন, প্রত্যেকটা অবজেক্টের জন্য ওই ক্লাসের স্ট্যাটিক ভেরিয়েবলটা তার জন্য কমন। ঠিক আছে, মানে এইখানে যদি ধরেন কোনো একটা ভ্যালু যদি 100 হয় প্রত্যেকটা অবজেক্টের জন্য, হ্যাঁ প্রত্যেকটা অবজেক্টের জন্য সেটা 100 হবে। ঠিক আছে, যদি আপনার ধরেন আপনি আপনি একটা সবাই একটা ইউনিভার্সিটিতে পড়েন, ইউনিভার্সিটিতে যদি সবাইকে মানে বলা হয় যে পার ক্রেডিটে তোমার হচ্ছে যে এত টাকা করে হচ্ছে যে দিতে হবে সবাইকে, তখন তখন কিন্তু এটা সবার জন্য কমন হয়ে যাবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি স্ট্যাটিক ভেরিয়েবলটা ঠিক ওই রকম ভাবে কাজ করে, যে যখনই বলে দিবে এটা স্ট্যাটিক, তার মানে ওই মানে ওই জিনিসটা সবার জন্য কমন হয়ে যাবে। সেইখানে যদি কোনো আমরা মানে আমাদের ইউনিভার্সিটিতে যদি কারো মানে বলা হয় যে পার কেডি এত টাকা, তখন এটা সবার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে, পার কেডি মানে এত টাকা, মানে সবার জন্য কমন। আর ইনস্ট্যান্স ভেরিয়েবলটা হচ্ছে যে যে ধরেন আপনার টিপুলিতে পার ক্রেডিটে হচ্ছে যে 1000 টাকা বাড়লো, আবার সিএসসি তে আবার দেখা যাচ্ছে 2000 টাকা। তো ইনস্ট্যান্স ভেরিয়েবলের যে যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলে ডিপেন্ড করা হচ্ছে তার অবজেক্টে কিভাবে সে ইয়া করছে, মানে প্রত্যেকটা অবজেক্টে ওইটার একটা কপি তৈরি হচ্ছে। হ্যাঁ, ওটার একটা কপি তো তৈরি হচ্ছে, কিন্তু ওইটা অবজেক্টে ওয়াইজ ভেরি করে। মানে একটা অবজেক্টের ওই ভেরিয়েবলটাকে নিয়ে এসে যা যা করলো, সেই যে আউটপুটটা আসবে সেইটা আরেকটা অবজেক্টের মধ্যে কোনো এফেক্ট করবে না। ঠিক আছে, ইনস্ট্যান্স ভেরিয়েবলটার সংজ্ঞাটা এখানে যেটা দেওয়া হচ্ছে সেটা আমি আবার বলছি। ইনস্ট্যান্স ভেরিয়েবলের সামনে কোনো স্ট্যাটিক কিওয়ার্ড থাকবে না। ঠিক আছে, নন স্ট্যাটিক মানে ইনস্ট্যান্স ভেরিয়েবল কখনোই সবার জন্য কমন হবে না, প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা রেফারেন্স থাকবে। আর সেই জন্য এটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, যেহেতু এটা রিলেটেড হচ্ছে যে কি অবজেক্টের সাথে, এই জন্য এটাকে ইনস্ট্যান্স ভেরিয়েবল বলা হয়। ওকে, আর হচ্ছে যে এটা অবশ্যই ক্লাস এবং মেথডের বাইরে থাকবে, মানে সরি ক্লাসের মধ্যে কিন্তু মেথডের বাইরে থাকবে। লোকাল হচ্ছে যে লোকাল বলতে যে যে ভেরিয়েবল গুলা মেথডের ভিতরে থাকে সেগুলো হচ্ছে যে লোকাল। ওকে, এই জিনিসটা ক্লিয়ার? সবাই লেখেন, যে কজন আছে সবাই লিখবেন, যাতে যাতে ক্লিয়ার। ওকে, কারো যদি কোনো সমস্যা থাকে একটু লিখতে পারেন মেসেজে, কারণ আমি এই যে জিনিস একবার বোঝাবো সেটা কিন্তু পরবর্তীতে আর দেখাবো না। ঠিক আছে, মানে ক্লাস মানে করতে যে আবার দেখানো হবে, আবার এক্সামও হবে। হ্যাঁ, এক্সামও হবে আজকে না, যেটা মনে করেন হুট করে এক্সাম হবে, কবে নিব কখন নিব সেটা আমি আগে থেকে বলবো না। সেজন্য সবাই ক্লাসটা ফলো করবেন। ভেরিয়েবল কি? হ্যাঁ, ভেরিয়েবলের ধরেন আপনার ইনস্ট্যান্স ভেরিয়েবলটা কি, ইনস্ট্যান্স ভেরিয়েবলের ভ্যালু সবসময় ফিক্সড থাকবে। ফিক্স থাকবে বলতে হচ্ছে যে এখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে ইনস্ট্যান্স ভেরিয়েবলে, সেই ভ্যালুটা হচ্ছে যে প্রত্যেকটা অবজেক্টের জন্য সেম থাকবে। পরবর্তীতে ওই ভ্যালুটা নিয়ে আমরা যদি ওই অবজেক্টের মধ্যে যদি কোনো কাজ করি, ঠিক আছে, তখন কিন্তু সেটা চেঞ্জ হবে না। তো একটা এক্সাম্পল দেখিয়ে নিই, তাইলেই ভালো হবে। এটা হচ্ছে যে ইনস্ট্যান্স ভেরিয়েবল কাউন্ট ইকুয়াল টু 0 দিলাম। হ্যাঁ, কাউন্ট না দিয়ে আমরা এ দিলাম, এটা 0। তারপরে হচ্ছে যে এগুলো আমরা উঠে দিই। এখন আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করবো। তো কনস্ট্রাক্টর ক্রিয়েট করার আগে আমরা একটা বলে নেই যে কনস্ট্রাক্টর কি জিনিস। কনস্ট্রাক্টর হচ্ছে যে যখন কোনো অবজেক্ট ক্রিয়েট হয় তখন প্রত্যেকটা ক্লাসে ডিফল্ট হিসেবে সেই কনস্ট্রাক্টরটা কল হবে। আমি কনস্ট্রাক্টর মেথডটা কল করি অথবা না করি, হ্যাঁ, তো সেটা নিয়ে পরবর্তী আলোচনা করব। জাস্ট কনস্ট্রাক্টরের বৈশিষ্ট্য হচ্ছে সেই ক্লাসের নামের সাথে কনস্ট্রাক্টরের নাম অবশ্যই সেম থাকতে হবে, তার কোনো সামনে কোনো মডিফায়ার থাকবে না, তার কোনো রিটার্ন টাইপ থাকবে না। হ্যাঁ, ঠিক আছে, কনস্ট্রাক্টর নিয়ে পরবর্তী ক্লাসে আমি আলোচনা করবো। জাস্ট এতটুকু দেখেন যে কনস্ট্রাক্টরের নাম এবং হচ্ছে যে ক্লাসের নাম অবশ্যই সেম থাকতে হবে। তো আমি এ প্লাস প্লাস দিই, তারপরে হচ্ছে যে এস আউট লিখে ট্যাব দিলাম, তারপরে দিলাম এ। হ্যাঁ, এখন দেখেন আমি এই ক্লাসের মেইন ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, যে কোনো নামের ক্লাস হইতে পারে, সেটা সমস্যা না। এই মেইন এবং এই মেইন কিন্তু সেম না, দুইটা কিন্তু আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে মেইন মেথড, যেটা ডিফল্ট মেথড। মেইন ওবিজে ইকুয়াল টু নিউ ওবি নিউ মেইন। এখন আমি যদি ওবিজে
ডট এ দেই, হ্যাঁ ওটা কল করলেই হবে। ঠিক আছে, আমি রান করে দিই। এই যে ওবিজে ডট মেইন, যখন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, এইখানে এই কয়েকটা জিনিস একটা ভালো মতন খেয়াল করবেন। এই যে এখানে প্রথমে যে মেইন, এই মেইনটা হচ্ছে যে এই ক্লাসের নাম, হ্যাঁ মেইন। তারপরে ওবিজে, এটা হচ্ছে যে এটা আমি যে অবজেক্ট ক্রিয়েট করতেছি সেই অবজেক্টের নাম। আর নিউ দিয়ে আমরা কি করি, নিউ কিওয়ার্ডের থ্রুতে হচ্ছে যে আমরা অবজেক্ট ক্রিয়েট করি। অবজেক্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই নিউ কিওয়ার্ড আমাদেরকে ইউজ করতে হবে। তারপরে হচ্ছে যে আমাদেরকে কনস্ট্রাক্টরটা আমাদের এখানে লিখতে হবে। কনস্ট্রাক্টর কি, যে যখন কোনো একটা অবজেক্ট ক্রিয়েট হয় তখন কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়। কনস্ট্রাক্টর নিয়ে পরবর্তীতে আলোচনা করব, জাস্ট মনে রাখেন এই যে আমি লাইনটা লিখলাম অবজেক্ট ক্রিয়েশনের জন্য, তার জন্য প্রথমটা হচ্ছে যে ক্লাসের নাম, তারপর হচ্ছে যে অবজেক্টের নাম, তারপর হচ্ছে নিউ হচ্ছে কিওয়ার্ড। নিউ কিওয়ার্ড ছাড়া অবজেক্ট ক্রিয়েট হবে না। নিউ কিওয়ার্ডটা লিখলাম, তাহলে এই ক্লাসের অবজেক্টটা ক্রিয়েট হবে। এবং কি এটা এইখানে একটা মেথড লিখতে হবে, যেটা হচ্ছে যে এই মেইনের যে নাম সেই নামটা লিখলাম। তো এই যে নামটা লিখলাম এটা আসলে একটা কনস্ট্রাক্টর, হ্যাঁ এটা হচ্ছে কনস্ট্রাক্টরকে সে কল করবে। ওকে, তো যখনই আমি এই অবজেক্টটা যখন আমি ক্রিয়েট করলাম তখন সাথে সাথে কিন্তু এইটা কল হচ্ছে, এই ফাংশনটা কল হয়ে যাচ্ছে। এই ফাংশনটা কল হচ্ছে কিসের মাধ্যমে, এটার মাধ্যমে। তার মানে এখানে দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট হচ্ছে এবং কনস্ট্রাক্টরটাকে কল করতেছে যখন। আর কনস্ট্রাক্টর এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, আমি এগুলো পরে বলবো। যারা বুঝতে পারতেছেন না জাস্ট এটা মনে রাখেন অবজেক্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় এবং এই হলে কোনটারে মানে কাকে কি বলে। এইখানে যে মেইন, হ্যাঁ এই মেইন কিন্তু সেম, এটা হচ্ছে ক্লাস, তারপর হচ্ছে অবজেক্ট। ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য অবজেক্টের নাম দিতে হবে, তারপর ইকুয়াল টু দিয়ে এই নিউ কিওয়ার্ডের থ্রুতেই অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সেই তারপরে নিউ কিওয়ার্ডের পরে আমাকে লিখতে হবে কনস্ট্রাক্টরের নাম, আর কনস্ট্রাক্টরের নাম সবসময় ক্লাসের নামের সমান হয়। এই জায়গায় যেটা মেইন দেখতে পাচ্ছি এই মেইন কিন্তু, আর এই মেইন কিন্তু সেম না, এটা অন্য নামও হতে পারে। ঠিক আছে, আহ, এখানে মেইন হচ্ছে যে ওই যে ডিফল্ট হিসেবে সে ক্রিয়েট করছে আর কি মেইনটা, হ্যাঁ আমরা অন্য কোনো ক্লাস নেই, সমস্যা নেই। এই যে আমরা ক্লাস ক্রিয়েট করবো কিভাবে প্যাকেজে, এখানে একটা জিনিস খেয়াল করবেন, কম ডট ইসিকন কোর জাভা, হ্যাঁ এখানে যখন আমি একটা প্রজেক্ট যখন আমি ক্রিয়েট করেছি, আমি এটা জিনিসটা দেখেন, এটা দেখাতে ভুলে গেছি। এই যে নিচে যে বেস যে প্যাকেজের নামটা যে ক্রিয়েট হচ্ছে এটা এইভাবে আসছে কেন, কারণটা হচ্ছে যে আপনি যখন কোনো প্যাকেজের নাম দিবেন তখন রিভার্স ডোমেইন নেম দিতে হবে, হ্যাঁ রিভার্স ডোমেইন নেম বলতে ধরেন ইশিকন ডট কম আছে, তাই ইশিকন ডট কমটা আমি ওভাবে লিখবো না, এখানে প্যাকেজের নামের ক্ষেত্রে কম ডট ইশিকন লিখবো, তারপরে দিব আমার সেই ইয়ার নাম, হ্যাঁ আমি যে প্যাকেজের নামটা দিতে চাই সেটা দিব। ওকে, এখন হচ্ছে আমি একটা নতুন একটা ক্লাস ক্রিয়েট করি। সেটা হচ্ছে যে এখানে ক্লাস নাম লিখলাম, আমি মেইন ফাংশন মেইন নামে রাখতে যাচ্ছি না, কনফিউশন ক্রিয়েট হচ্ছে। এই জন্য মাই CLA ক্লাস, হ্যাঁ মাই ক্লাস নামে একটা নতুন আমি ক্লাস ক্রিয়েট করলাম। এবং দেখেন উপরে প্যাকেজের নামটা দেখাচ্ছে, যেই প্যাকেজের মধ্যে আমি ক্লাসটা ক্রিয়েট করছি সেটা। ওকে, আর হচ্ছে হ্যাঁ এটা আমি যখন ক্রিয়েট করলাম এটা হলো, এখন হচ্ছে আমার কি করা লাগবে, এটা হচ্ছে মেইন ডট জাভা। এখন আমাকে আরেকটা জিনিস করা লাগবে, আমাকে বলে দিতে হবে যে আমি এই ফাইলটা রান করতে যাচ্ছি। এই জন্য কি কোথায় যেতে হবে, মেইনে যেতে হবে, এডিট কনফিগারেশনে যাব। এডিট কনফিগারেশনে এই যে মেইন ক্লাস বলতে হচ্ছে যে কোন ক্লাসটা আমি রান করতে যাচ্ছি, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে সার্চ এন অপশন আছে, আহ এখানে এটা আসতেছে না কেন, ব্যাচ 2, ও বুঝছি। এখানে যখন আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম এর মধ্যে যদি মেথডটা না থাকে, তখন হচ্ছে এই যে আহ, এখানে ক্লিক করে এই যে মেইন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে এই যে ইডিট যে কনফিগারেশন আছে, এখানে যে এই যে মেইন ক্লাস এটাকে কিন্তু সে খুঁজে পাবে না, হ্যাঁ তো এর জন্য আমাকে যেটা করতে হবে এখানে মেইন মেথডটা লিখতে হবে। তা আমরা তো মেইন মেথডটা ধরেন মনে নাই, সেটার ক্ষেত্রে শর্টকাট কি হচ্ছে PSVM, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, হ্যাঁ PSVM লিখে তারপরে আমরা ট্যাব দিব, ইন্টেলিজেন্ট ট্যাব দিলে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনটা চলে আসবে অটোমেটিক্যালি। ওকে, এটা হচ্ছে শর্টকাট কি। তারপরে হচ্ছে যে আমরা কি করব, মেইনে যাব, এডিট কনফিগারেশনে যাব।
এখন আমি যদি ক্লিক করি, এই দেখেন মাই ক্লাস নামে যে ক্লাসটা সেটা চলে আসছে। এটাকে জাস্ট সিলেক্ট করে দিতে হবে যে আমি এই ফাইলটা আমি রান করব। ওকে দিলাম, তারপরে অ্যাপ্লাই দিব, তারপরে ওকে দিব। ওকে, এইবার আমি যদি এটা রান করি তাহলে এটা কাজ করবে। এখন হচ্ছে যে আমি যে মেইন ফাংশনে যেগুলো আমি ইউজ করেছি, হ্যাঁ, এটা জাস্ট কপি করে নিয়ে এখানে নিয়ে আসলাম। কিন্তু এখানে একটা এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে যে আমি কনস্ট্রাক্টর যেটা ক্রিয়েট করেছি সেটা এই ক্লাসের না। সেই ক্ষেত্রে এই যে মাই ক্লাস নামে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, এবং এ ইকুয়াল টু জিরো, এ ইকুয়াল টু জিরো এবং এ প্লাস প্লাস। ওকে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এ। ওকে, এটা লিখলাম, জাস্ট কনস্ট্রাক্টর নামটা চেঞ্জ করলাম। এখন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্ট ক্রিয়েট করার জন্য প্রথমে কি লিখতে হবে, আমাকে ক্লাসের নামটা লিখতে হবে, তারপরে লিখবো অবজেক্টের নাম, যে কোনো নাম দিতে পারে। আমি লিখলাম ওবিজে, তারপরে নিউ কিওয়ার্ড ছাড়া অবজেক্ট ক্রিয়েট হবে না। তারপরে আমি কনস্ট্রাক্টরের নামটা লিখবো মাই ক্লাস। ওকে, তারপরে আমি ক্লোজ করলাম। এখন দেখেন আমি এখানে ওবিজে, আমি এখানে নাম দিলাম ওয়ান। হ্যাঁ, ওবিজে ওয়ান, তারপরে হচ্ছে ওবিজে টু, তারপরে দিলাম ওবিজে থ্রি। তিনটা অবজেক্ট ক্রিয়েট করলাম। হ্যাঁ, এখন দেখেন তিনটা অবজেক্টের ক্ষেত্রে আমি যদি এটা রান করি তাহলে প্রত্যেকটা অবজেক্টের জন্য আউটপুট 1 1 1 1, তিনটা ওয়ান আসবে, তিনটাই ওয়ান আসবে। এইখানে আমি এ ইকুয়াল টু জিরো জাস্ট ইনিশিয়ালাইজ করছি প্রথমে। হ্যাঁ, কিন্তু যখন আমি এই কনস্ট্রাক্টরের থ্রুতে এই কনস্ট্রাক্টরটা যখন কল করতেছি এই মেথডটাকে, প্রথমে কি এ প্লাস প্লাস, এ প্লাস প্লাস কি করে, প্রথমে হচ্ছে যে এটা হচ্ছে যে অপারেটর ক্লাস আমরা দেখাবো। জাস্ট হচ্ছে যে কি করে, এইখানে যেটা আছে, যে ভ্যালুটা আছে, এই যে মানে প্রথমে এটা কি ভ্যালুটাকে অ্যাসাইন করে, অ্যাসাইন করার পরে ভ্যালুটাকে অ্যাসাইন করে তারপরে সে এক বাড়ায়। আর এ প্লাস প্লাস এ মানে আগে এক বাড়ায় নেয় তারপরে অ্যাসাইন করে। তো এটা আমি পরে বুঝাচ্ছি, জাস্ট বুঝেন। এখানে যখন জিরোটা প্রথমে হচ্ছে যে এর সামনে বসে, তারপরে কি করে সে এক বাড়ায় নেয়, এক বাড়ানোর পরে যেটা আছে পরবর্তী লাইনে, যে লাস্ট যে ভ্যালুটা সে ইনক্রিমেন্ট করছে সেটাকে সে এখানে দেখা দিচ্ছে। ঠিক আছে, এখানে জিরো মানে এখানে কিন্তু জিরো হবে না। এ প্লাস প্লাস মানে হচ্ছে যে ভ্যালুটা অ্যাসাইন করার পরে সে এক বাড়াইছে, বাড়ানোর পরে পরবর্তী লাইনে ওই ভ্যালুটা নিয়ে সে এখানে চলে আসছে। ঠিক আছে, এখন দেখেন এখানে হচ্ছে যে 1 1 1, তিন জায়গায় ওয়ান আসছে। কিন্তু আমি যদি স্ট্যাটিক করে দেই, এখন দেখেন, এখন আমি যদি রান করি তার 1 2 3 আসছে। কারণ হচ্ছে যে এইখানে যখন যে ভ্যালুটা আছে, হ্যাঁ, তখন সেই ভ্যালুটা প্রত্যেকটা অবজেক্টের জন্য কিন্তু যদি একবার সে এই যে ভ্যালুটা যদি একবার বেড়ে যায়, তো সবার তারপরেরটার জন্য আবার বাড়ছে। মানে স্ট্যাটিক যখন করে দিচ্ছি সে কিন্তু ফিক্স থাকছে না, সে কিন্তু যে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্ট্যাটিক করলে সবার জন্য কমন, মানে সে এক জায়গায় যদি চেঞ্জ হয় তাহলে সবাই সে জানতে পারতেছে হ্যাঁ এটা চেঞ্জ হয়েছে, এই অবজেক্টের জন্য এটা চেঞ্জ হয়েছে, তারপর এই অবজেক্টের জন্য চেঞ্জ হয়েছে। কিন্তু যখন আমি স্ট্যাটিক করব না, তখন হচ্ছে যে প্রত্যেকটা অবজেক্টের জন্য ওই ভ্যালুটা যে একবার বাড়ছে ওই এটার জন্য বাড়বে একবার, এটার জন্য একবার, এটার জন্য একবার, মানে প্রত্যেকের জন্য সেম থাকবে। ঠিক আছে, বুঝতে পারলেন? যদি না বুঝতে পারেন তাহলে একটু গুগলটা সার্চ করবেন। পরবর্তীতে তো আরো ক্লাস হবে, তখন মানে এই জিনিসগুলো করতে করতে ক্লিয়ার হবে আর কি। রেকর্ড কি হচ্ছে নাকি? হ্যাঁ হচ্ছে, ঠিক আছে। Okay. এখন দেখি আমাদের হচ্ছে পরবর্তীতে কি আছে, আমাদের সময় কতটুকু আছে, বেশি সময় নাই। আহ আপনাদের একটা টাস্ক দিব, সেটা হচ্ছে যে রিজার্ভ কিওয়ার্ড সম্পর্কে একটু পড়ে আসবেন। রিজার্ভ কিওয়ার্ড সম্পর্কে আমি একটু আলোচনা করে নেই। হ্যাঁ, রিজার্ভ কিওয়ার্ড হচ্ছে সেই কিওয়ার্ড যেগুলো হচ্ছে যে অলরেডি সেগুলো একটা মানে ডিফাইন করা আছে যে নির্দিষ্ট নির্দিষ্ট কিছু কাজ করবে, যেমন দিস, তারপর হচ্ছে ইফ এলস, এগুলো হচ্ছে রিজার্ভ কিওয়ার্ডের মধ্যে পড়ে। ইফ এলস, সুইচ কেস, এগুলো হচ্ছে কন্ট্রোল সিস্টেম বলে এগুলোকে। তারপর হচ্ছে যে আপনার ক্লাস। ঠিক আছে, তো এগুলো হচ্ছে যে আপনার রিজার্ভ কিওয়ার্ড সম্পর্কে একটু ধারণা নিয়ে আসবেন। নেক্সট ক্লাসে আমি রিজার্ভ কিওয়ার্ডটা দেখাবো। আজকে 3 নম্বর। ঠিক আছে, স্যার আরেকটা জিনিস জানার ছিল। জি বলেন।
যে জাভার যে কোর্সটা, এটার জন্য কি আমাদের ফেসবুকের কোনো চ্যাটিং গ্রুপ আছে? হ্যাঁ হ্যাঁ, গ্রুপটা আছে। আপনি কি ওই যে রিকোয়েস্ট করছিলেন, আমাকে মেসেজ দিয়েছিলেন? আসলে আমি এই শিখনের যে মেন যে চ্যাট গ্রুপ মানে চ্যাট করে, আমি এখানে আপনার কন্টাক্ট নাম্বারটা চাইছি অ্যাড হওয়ার জন্য, কিন্তু ওনারা বলছে আপনার সাথে অ্যাড হইতে, কিন্তু আমি তো জানি না কখন ক্লাস শুরু হয়। ও বুঝছি। আপনি কি আজকে ফার্স্ট ক্লাস ছিল? যে আজকে আমার ফার্স্ট ক্লাস। বুঝতে পারছি, মানে অনেকগুলো ক্লাস মিস করছেন না, ভিডিওগুলো একটু দেখে নেবেন। দাঁড়ান একটা মিনিট। ই শিখন জাভা, একটা সময় দেবেন। এই লিঙ্কটা গ্রুপের লিঙ্কটা কি পেয়েছেন? জি না, আমি লিংক পাইনি। পান নাই না? ওকে। চ্যাট গ্রুপের লিংক পাইনি এমনি। যে গ্রুপটা আছে যেখানে পোস্ট দেওয়া হয় ওই গ্রুপের লিংকটা আমি পেয়েছি শুধু। না, চ্যাটের জন্য আলাদা কোনো গ্রুপ নেই, কারণ আসলে চ্যাটিং করার মতন আসলে সময় বা আমি পাবো না নিজেই। হ্যাঁ। না, আসলে আমি অ্যান্ড্রয়েডের কোর্স শিক্ষণ থেকে করি, তো মানে যখন ক্লাস শুরু হয় তখন সাথে সাথে নোটিফিকেশন এসে পড়ে, আমি বুঝতে পারি, কিন্তু ও বুঝছি বুঝছি। জাভার জাভারটা আমি টেরই পাই না যে কখন শুরু হয়েছে। ওকে ওকে। জাভা ক্লাস হচ্ছে শুরু হবে জাস্ট হচ্ছে ওয়ান টাইমে, হ্যাঁ। মানে কোনো দেরি করব না, মানে হচ্ছে 10-15 মিনিটের মধ্যে শুরু করে দেবো। হ্যাঁ, কারণ আমার হচ্ছে যে টাইম খুব শর্ট। হচ্ছে যে জাস্ট হচ্ছে যে মনে করেন 1 ঘন্টা ক্লাস নিব। 1 ঘন্টার মধ্যে হচ্ছে যে জাস্ট আপনি 10টা 15-র মধ্যে সবাই চলে আসবেন। 10টা 15 পরে আমি ক্লাস শুরু করে দেবো, কেউ আসুক বা না আসুক। যদি একজনও থাকে আমি একজন থাকলে শুরু করে দেবো। ঠিক আছে। আহ, জি আচ্ছা। আমি এই যে গ্রুপ ঠিক আছে। দিলাম, এই গ্রুপে কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো আনসার দিবেন। আনসার দিয়ে আপনি গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাড করে নেবো। আর আরেকজন রিকোয়েস্ট করছিল, আহ কে যেন, আমি হ্যাঁ ভেরিফাই করছি, ওনাকে আমি অ্যাড করে নেবো আজকে। ঠিক আছে। আর যারা যারা রিকোয়েস্ট করবে কোয়েশ্চেনের আনসার ওখানে মনে হয় ট্র্যাকিং আইডি নাম্বার, তারপর হচ্ছে যে আপনার কোড নাম্বার এগুলো লাগে। মানে কোড নাম্বার বলতে ওই যে ব্যাচ নাম্বার এরকম লাগে। আনসার গুলো দিয়ে দেন, ওগুলো আপনারা জানেন সব। যদি কোনো জি কনফিউশন ওগুলা থাকে। যে ওগুলা দিয়ে অ্যাড হয়েছি। এমনিতে কোনো এক্সেল শিটে এন্ট্রি করতে হবে আহ, জাভাতে? আমি এক্স- অ্যান্ড্রয়েডে এক্সেল শিটে করতে হয়েছে, জাভাতে কি করতে হবে এক্সেল শিটে এন্ট্রি? অ্যান্ড্রয়েডে কে করে? মাহবুব মাহি? জি জি, ওই ওই স্যার আর কি একটা লিংক দিছে গ্রুপে ফেসবুকে, ওখানে একটা এক্সেল শিট আছে, ওখানে যে আমার নাম ফোন নাম্বার এন্ট্রি দেওয়া আছে। এখন কি যাবার ক্ষেত্রেও দিতে হবে? ঠিক আছে, আমি ওইভাবে একটা ইউজার লিস্ট আমি করেছিলাম মনে হয়, আমি দিয়ে দিচ্ছি আমি এটা। ঠিক আছে। জি, আপনি তাহলে গ্রুপে পোস্ট দিয়ে দিলে স্যার পেতে সুবিধা হবে। হ্যাঁ ঠিক আছে, আমি ওই লিঙ্কটা গ্রুপে আমি এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানেই দিচ্ছি লিঙ্কটা, আপনি ওই লিঙ্কে জাস্ট হচ্ছে যে ফিল আপ করে ফেলেন, যে আপনার পুরো ইনফরমেশন জি সব। ঠিক আছে। জি ওকে। স্যার। ঠিক আছে, আমি এখন দিচ্ছি। এই যে এখানে একটা ডক ফাইল দিয়েছি, এইখানে হচ্ছে যে আপনারা মানে যারা যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি, রেজিস্ট্রেশন বলতে এটা হচ্ছে জাস্ট আপনাদের ইনফরমেশন গুলো রাখা, পরবর্তীতে যেন হচ্ছে যে আপনারা ইয়া করতে পারেন, মানে কোনো আপনাদের সম্পর্কে একটু জেনে নিলাম। আর আপনাদেরকে মানে যদি ইম্পর্টেন্ট এমন কিছু থাকে যে মেইল করার দরকার, আমি মেইল করে দেবো, কিন্তু প্রত্যেকটা ক্লাসের আগে আসলে মেইল করা সম্ভব না। যদি ক্লাস না হয়, তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আমি বলে দেবো যে আসলে ক্লাস হচ্ছে না আজকে, এই দিন হবে আর কি। ঠিক আছে। আর ক্লাসে কুইজ হবে, আমি আসলে হুট করে কুইজ নিব যে কোনো সময়। ঠিক আছে, আমি সেটা মানে আগে থেকে বলবো না যে পরে আসবেন বা এরকম কিছু। ওকে। তো সবাই রেডি থাকবেন। আর আজকে আমি আরেকটা জিনিস আমি আলোচনা করে নিই, সেটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল, এগুলো তো জানা হয়ে গেল আমাদের। সেটা এখন হচ্ছে এক্সেস মডিফায়ার নিয়ে সামান্য আলোচনা করব, নেক্সট ক্লাসে আমি এটা নিয়ে প্রত্যেকটা জিনিস দেখাই দেবো। হ্যাঁ। এক্সেস মডিফায়ার মধ্যে দেখেন, ও হচ্ছে যে এক্সেস মডিফায়ার আসলে কখন লাগে, যখন হচ্ছে যে আপনাকে বাইরে থেকে এক্সেস দেওয়ার দরকার হবে তখন আপনার লাগবে। যদি মনে হয় যে না বাইরে থেকে মানে ধরেন আপনি ওটা অফিসে জব করেন, হ্যাঁ, তা আপনার হচ্ছে যে অফিসের যে বসের রুমে আসলে সবাই যেতে পারে না। আপনার উপরে যে থাকবে সে যেতে পারবে, হ্যাঁ। কারণ 10 জনের তো একজন বসের কাছে যাওয়ার দরকার নেই। যার অ্যাক্সেস আছে সব জায়গায় যাওয়া, সেই যেতে পারবে ওখানে। ঠিক আছে। ঠিক অ্যাক্সেস মডিফায়ার ঠিক ওই টাইপের একটা জিনিস, যে পাবলিক মানে তাকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। ঠিক হচ্ছে যে ঠিক কোম্পানি একবারে ছোট পোস্টে যারা থাকে, মানে একবারে নিচের পোস্টে যারা থাকে, তাদের কাছে দেখা যাচ্ছে যে যে কেউ চাইলেই যেতে পারে, তার জন্য কোনো সমস্যা নাই তার সাথে দেখা করা, কিন্তু সে চাইলে আবার সব জায়গায় যেতে পারবে না। হ্যাঁ। তো ওই এরকম কিছু অ্যাক্সেস মডিফায়ার ঠিক ওই টাইপেরই কিছু একটা হচ্ছে অপশন,
যে পাবলিক হচ্ছে যে ক্লাস, মানে আমরা যে ক্লাস একটু আগে যে ক্রিয়েট করলাম সেটা ক্লাসের মধ্যে অ্যাক্সেস করা যাবে। হ্যাঁ, ক্লাসের মধ্যে অ্যাক্সেস করা যাবে। আমরা যাই এখানে, এই হচ্ছে যে ক্লাস, মাই ক্লাস নামে ক্লাস। পাবলিক যদি কোনো কিছু থাকে তা আমরা সেটা ক্লাসের মধ্যে ইউজ করতে পারবো, প্যাকেজের মধ্যে ইউজ করতে পারবো। প্যাকেজ বলতে এই একটা প্যাকেজ, হ্যাঁ, কম ডট ইশিখন ডট কোড জাভা, এই হচ্ছে একটা প্যাকেজ, এর মধ্যে ইউজ করতে পারি। সাব ক্লাসের মধ্যে, সাব ক্লাস বলতে মেইন হচ্ছে একটা ক্লাস আর হচ্ছে মাই ক্লাস নামে আর একটা ক্লাস। হ্যাঁ, মেইন ক্লাস হচ্ছে যে কি, আমরা যদি এটাকে এক্সটেন্স করি, এক্সটেন্স আমি যদি মেইন লিখি, তার মানে সাব ক্লাস কোনটা, সাব ক্লাস হচ্ছে যে এই যে মাই ক্লাস হচ্ছে সাব ক্লাস, এটা কিন্তু সাব ক্লাস না, মেইন যেটা, মেইন যে নামের কারণে যে এটা সাব ক্লাস না তা না। হ্যাঁ, এক্সটেন্ডের পরে যেটা লিখবো সেটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, মানে আমি এই ক্লাস থেকে যখন কোনো কিছু নিয়ে আমি এই ক্লাসে ইউজ করব তখন আমাকে সেটা এক্সটেন্স করে আরেকজনের থেকে ধার করে নিতে হবে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে যে প্যারেন্ট ক্লাস, এটা হচ্ছে সাব ক্লাস। তো সাব ক্লাসে, সাব ক্লাস যদি থাকে তো সাব ক্লাস আমরা ইউজ করতে পারবো গ্লোবাল, মানে তাছাড়া অন্য যে কোনো জায়গা থেকে আমরা পাবলিককে অ্যাক্সেস করতে পারবো। আর প্রোটেক্টেড হচ্ছে যে কোথায়, ক্লাস, ক্লাস বলতে হচ্ছে যে কোনটা, এই যে মাই ক্লাস, মাই ক্লাস হচ্ছে যে এই যে ক্লাসের যা যা লিখলাম এগুলা মাই ক্লাসের মধ্যে। প্যাকেজ মানে হচ্ছে যে এই যে এটা, এই যে প্যাকেজের নাম, প্যাকেজের মধ্যে কয়টা ক্লাস আছে, এই তিনটা ক্লাস আছে। হ্যাঁ, এই দুইটা ক্লাস আছে, এই ক্লাসের মধ্যে অ্যাক্সেস করতে পারবো। তারপর হচ্ছে যে সাব ক্লাস, সাব ক্লাসে অ্যাক্সেস করতে পারবো যদি এটা প্রোটেক্টেড হয়। ঠিক আছে, কিন্তু আমরা গ্লোবালি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো না। মানে সে ক্লাস অ্যাক্সেস করতে পারবে, প্যাকেজের মধ্যে তাকে অ্যাক্সেস করা যাবে, সাব ক্লাসেও তাকে অ্যাক্সেস করা যাবে। হ্যাঁ, কিন্তু যে কোনো জায়গা থেকে তাকে অ্যাক্সেস করা যাবে না সাব ক্লাসে। মানে এই প্রোটেক্টেড যেসব ভেরিয়েবল বা মেথডের সামনে লেখা থাকবে এই অ্যাক্সেস মডিফায়ার, সেই মডিফায়ারটাকে আমি ইউজ করতে পারবো শুধুমাত্র এই প্যাকেজের মধ্যে, এই ক্লাসের মধ্যে। অন্য প্যাকেজ থেকেও অ্যাক্সেস করা যাবে কিন্তু ইনহেরিটেন্সের থ্রুতে, ইনহেরিটেন্স ছাড়া প্রোটেক্টেড দিয়ে যেটা আছে সেটাকে আমরা ইউজ করতে পারবো না। আর ডিফল্ট নামে, ডিফল্ট মানে কি, ডিফল্ট মডিফায়ার একটা আছে। ডিফল্ট মডিফায়ার বলতে এই যে আমি ইন্ট লিখেছি এর সামনে কোনো অ্যাক্সেস মডিফায়ার লিখি নাই। অ্যাক্সেস মডিফায়ার কয়টা আছে এখানে, পাবলিক, প্রোটেক্টেড এবং প্রাইভেট। ডিফল্ট হচ্ছে আরেকটা অপশন যেটার সামনে কিছুই নাই, হ্যাঁ, কোনো মডিফায়ার বলা নাই, সেটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট কোথায় অ্যাক্সেস করা যাবে, এই প্যাকেজের মধ্যে অ্যাক্সেস করা যাবে, এই প্যাকেজের মধ্যে অ্যাক্সেস করা যাবে, এই তার নিজের ক্লাসে সে অ্যাক্সেস করতে পারবে এবং মেইন মেথডের মধ্যেও তাকে অ্যাক্সেস করা যাবে। ঠিক আছে, তো আমরা অ্যাক্সেস তো আমরা অনেক কথা বলছি, মানে একটা দুইটা দেখি, তারপরে নেক্সট ক্লাস আরো ভালো মতন দেখবো। আর প্রাইভেট হচ্ছে যে কি, প্রাইভেট শুধুমাত্র এই ক্লাসের ভিতরেই অ্যাক্সেস করা যাবে, এর বাইরে আমি যদি চাই যে মেইনের মধ্যে যে আমি অ্যাক্সেস করব সেটা পারবো না। হ্যাঁ, এটা হচ্ছে যে প্রাইভেট। ওকে, তো আমরা এখানে কয়েকটা নাম লিখি, প্রাইভেট, প্রাইভেট, এগুলো বাদ দিই, এগুলো আমাদের বোঝারই দরকার নাই। ঠিক আছে, এটা হচ্ছে যে প্রাইভেট, তারপর হচ্ছে যে পিআর, প্রোটেক্টেড, বি ইকুয়াল টু 100, প্রোটেক্টেড হচ্ছে বি। ঠিক আছে, তারপরে হচ্ছে পাবলিক, সি ইকুয়াল টু 200, এরকম দেখলাম। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে যে ইন্ট দিলাম, ইন্ট হচ্ছে যে এক্স ইকুয়াল টু 1000, এক্স হচ্ছে 1000। হ্যাঁ, তো আমরা এই ক্লাসটাকে অ্যাক্সেস করব, এটা হচ্ছে যে কি মাই ক্লাস। মাই ক্লাসের আমরা কি কি অ্যাক্সেস করতে পারি, তো একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের কোনো জিনিস আমার যদি অ্যাক্সেস করতে হয় তাহলে সেই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, যেমন আমরা মেইন ক্লাসে আছি, এখন আমাদের কি করতে হবে, এই ক্লাসের মাই ক্লাসে যদি এই সব জিনিসগুলোকে, এই সব ভেরিয়েবলকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা কি করতে হবে, এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। কোথায়, মেইন যে ক্লাস আছে সেটা। আমরা এর নাম চেঞ্জ করে দিই, চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। রাইট বাটন ক্লিক করে ক্লাসের নামে রাইট বাটন ক্লিক করে রিফ্যাক্টরে যাব, রিফ্যাক্টরে যে রিনেমে যাব, যে আমরা এখানে লিখবো যে কোনো একটা নাম দিই, টেস্ট, টেস্ট নামে নাম দিই। হ্যাঁ, এখন চেঞ্জ হয়ে গেল কি, টেস্ট নামে। এখন আমি মাই ক্লাসের জিনিসগুলো আমি ইউজ করতে যাচ্ছি, তাহলে মাই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, মাই ক্লাস ওবিজে ইকুয়াল টু নিউ মাই ক্লাস। ওকে, এটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমি লিখবো ওবিজে ডট, ডট দিলে দেখেন বি, সি এবং এক্স, হ্যাঁ, বি, সি এবং এক্স এগুলাকে অ্যাক্সেস করা যাচ্ছে, বি, সি, এক্স, বি, সি, এক্স। আর এইখানে যে আমি মেথড গুলা দেখতে পাচ্ছি, এই যে এম এম এম, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এফ লেখা, এফ মানে কি, এফ মানে হচ্ছে যে ফিল্ড, ইন্টেলিজেন্টিতে। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখবেন, এফ মানে হচ্ছে ফিল্ড। আর এই যে এখানে যে হচ্ছে যে আমি যে ইয়েগুলা দেখতে পাচ্ছি, ইকুয়াল, হ্যাশ, টু স্ট্রিং, এগুলা হচ্ছে যে কি, এগুলা হচ্ছে যে মেথড। এগুলা কিসের মেথড, এগুলা কেন পাচ্ছি, কারণটা হচ্ছে যে
এইটা এই ক্লাসের তো এইগুলা পাওয়ার কথা, সাথে আবার এডিশনালি ওগুলো কোথা থেকে আসছে? কারণ এই সকল ক্লাস, আমরা যতই ক্লাস ক্রিয়েট করি না কেন, প্রত্যেকটা ক্লাসের একটা প্যারেন্ট ক্লাস থাকে, প্রত্যেকটা ক্লাসের একটা প্যারেন্ট ক্লাস থাকে, সেটা হচ্ছে অবজেক্ট ক্লাস। হ্যাঁ, তো প্রত্যেকটা ক্লাসের প্যারেন্ট ক্লাস থাকে অবজেক্ট ক্লাস, সেই ক্লাসটাকে যদি, মানে সেই ক্লাসটা যেহেতু প্রত্যেকটা ক্লাসের প্যারেন্ট, মানে এই ক্লাসেরও একটা প্যারেন্ট আছে। যেমন আমরা হচ্ছে যে এখানে যদি আমরা ক্লিক করি, কন্ট্রোল প্রেস করে আমি যে ক্লাসটা ক্রিয়েট করেছি, এখানে আমি যদি ক্লিক করি, করলে সে কোথায় যায় দেখি, না এখান থেকে তো যাচ্ছে না, ক্লাসে দেখি, আহ, এখানে তো এটা দেখানো যাচ্ছে না। তো যাই হোক, আপনি একটু গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন যে আহ, যে জাভা ক্লাসের প্যারেন্ট ক্লাসকে, ঠিক আছে? জাস্ট এখন আমি বলেছি, নেক্সট ক্লাসে এটা বুঝাই দিব। ধরে রাখেন যে এইটা হচ্ছে যে এক্সটেন্ড করে আছে, ঠিক এক্সটেন্ড করে আছে অবজেক্ট নামে একটা ক্লাসকে। হ্যাঁ, এইভাবে অবজেক্ট নামে একটা ক্লাসকে, এবং এই অবজেক্ট যে ক্লাসটা, এই ক্লাসের মধ্যেই দেখবেন যে ওই মেথড গুলো পাবেন যেগুলো হচ্ছে যে ওইখানে দেখাচ্ছিল, যেমন এই যে হ্যাশ কোডটা কিন্তু দেখাচ্ছিল। হ্যাঁ, তারপর দেখাচ্ছিল কোনটা, ইকুয়ালস এই নামে একটা মেথড দেখাচ্ছিল ওখানে। এগুলো হচ্ছে যে কি করা, এখানে পাবলিক করা। তো যদি এটা এই টেস্ট ক্লাসেরও যদি মানে হয়, এক্সটেন্ড করা থাকে, করা আছে, মানে যেহেতু হচ্ছে যে এই অবজেক্ট নামে একটা ক্লাস, এটা হচ্ছে সবার প্যারেন্ট, সবার পিতা হচ্ছে যে এটা। হ্যাঁ, এটাকে এইভাবে এক্সটেন্ড করে না লিখলেও চলবে, ঠিক আছে? যেহেতু আমরা যে যে কোনো ক্লাস ক্রিয়েট করি না কেন, তার একটা প্যারেন্ট ক্লাস অলরেডি আছে, একটা অবজেক্ট ক্লাস। সেই জন্য আমি যখন এই অবজেক্টটা আমি যখন ক্রিয়েট করছি, ও বিজে ডট দিয়ে যখন ক্রিয়েট করছি, তখন এই ফিল্ড গুলার সাথেও এই মেথড গুলাও সে চলে নিয়ে আসছে, কারণ এগুলা আমার প্যারেন্ট ক্লাসের সাথে এগুলো দেখাবেই। ওকে, তো এখানে দেখেন বি সি এবং এক্স এর তিনটা দেখাচ্ছে। বি সি এক্স কেন দেখাচ্ছে? এটা হচ্ছে মাই ক্লাসের আমি অবজেক্ট ক্রিয়েট করেছি বিসিএক্স। এখানে কি বি হচ্ছে কি প্রোটেক্টেড, প্রোটেক্টেড কোথায় ইউজ করা যাবে? সে তার নিজের ক্লাসে তাকে ইউজ করা যাবে, নিজের ক্লাসে নিজের প্যাকেজের মধ্যে তাকে ইউজ করা যাবে। কিভাবে ইউজ করতেছি? এটা অবজেক্ট ক্রিয়েট করে সেটাকে আমি অ্যাক্সেস করতে পারতেছি। বিটাকে দেখাচ্ছে, সিটাকে দেখাচ্ছে কারণ এটা পাবলিক, তাকে তো দেখাবেই কারণ সে সব জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে তাকে। ডট দেওয়ার পরে বি সি এবং এক্সও দেখাচ্ছে। এক্স দেখাচ্ছে কেন? ডিফল্ট, ডিফল্টের কাজ কি? ডিফল্ট হচ্ছে যে কি, ডিফল্ট হচ্ছে সে ক্লাসের ভিতরে ইউজ করা যাবে, প্যাকেজের মধ্যে ইউজ করা যাবে, এবং সাব ক্লাসে ইউজ করা যাবে না, এক্সটেন্ড করলে এক্সটেন্ড করে ইউজ করা যাবে না। যেহেতু এটা কোথায় গেল, ধুর, এই যে যেহেতু এটা এই প্যাকেজের মধ্যে আছে, ডিফল্ট হচ্ছে তার প্যাকেজে ইউজ করা যাবে তাকে, তার মানে তার সকল কন্ডিশন অ্যাপ্লিকেবল, সে তার ক্লাসে ইউজ করা যাবে, এটা একটা ডিফল্ট। কোনো এক্সেস মডিফায়ার নাই, ঠিক আছে? তো সেই জন্য আমরা এটা এই তিনটে এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছি, কিন্তু শুধুমাত্র এই এটাকে অ্যাক্সেস করতে পারতেছি না, কারণ এটা প্রাইভেট। প্রাইভেটে যদি কোনো ভেরিয়েবল বা মেথড আগে প্রাইভেট লেখা থাকে, তাকে শুধুমাত্র এই ক্লাসের যতটুকু এরিয়া আছে ওই এরিয়ার মধ্যে ছাড়া কোথাও ইউজ করা যাবে না। ওকে, আর ডিফল্ট হচ্ছে যে ক্লাসের বাইরে ইউজ করা যাবে না, অন্য প্যাকেজে ইউজ করা যাবে না। হ্যাঁ, তো এখন যদি আমি আহ, আরেকটা প্রজেক্ট যদি আমি ক্রিয়েট করি, হ্যাঁ, কোথায় গেল প্রজেক্ট প্যাকেজ, আর একটা প্যাকেজ ক্রিয়েট করি, কম ডট ইএসএইচআই ডট জাভা 2, TW2 লিখলাম। ও, এটা তো এখানে লিখলে ঝামেলা হবে, এটার মধ্যেই চলে আসছে, একটু সময় দিই, এখানে লিখতে হবে প্যাকেজ কম ডট ইস্যুকন ডট কোর জাভা TW2। জোর দেখাচ্ছে, ঠিক আছে? যাই হোক, আমি এটা প্যাকেজে কোন একটা ও ছি, ডিরেক্টরি মডিউল প্যাকেজ ক্রিয়েশনের সমস্যা কেন? রোম ডট ডট
আমি এটা অন্য নাম দিলাম, একই নাম দিলে এই দুইটা একই মানে একই ফোল্ডারের মধ্যে হয়ে যাচ্ছে, বুঝতে সমস্যা হতে পারে। আমি কমের জায়গায় এখানে লিখলাম রোম দ্য ইশিকন ডট কোড জাভা লিখলাম। এর মধ্যে আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করি, মাই ক্লাস TW2, মাই ক্লাস টুটা হচ্ছে যে কোন প্যাকেজের মধ্যে, এই দেখেন রোম ডট ইশিকন ডট কোড জাভার মধ্যে। তো এটা প্যাকেজ হিসেবে না চিন্তা করে এটা একটা ফোল্ডারের মধ্যে, এইটা আর একটা ফোল্ডারের ভিতরে। হ্যাঁ, দাঁড়ান, দুইটা দুই ফোল্ডারের মধ্যে। তো এখন হচ্ছে যে আমি কি বলেছিলাম যে ডিফল্টটা কিন্তু অন্য প্যাকেজে তাকে ইউজ করা যাবে না। তো আমি এখানে যদি ইউজ করতে চাই, তাহলে আমি মাই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি। এটা এটা হচ্ছে যে মাই ক্লাস এম ইকুয়াল টু নিউ মাই ক্লাস লিখলাম, এটা লিখলাম। দেখেন এটা ইরর দেখাচ্ছে কেন? কারণ হচ্ছে যে আমি হচ্ছে যে অন্য প্যাকেজে আছি, অন্য একটা ফোল্ডারের মধ্যে আছি। আমি সে তো মাই ক্লাস নামে এখানে আসলে কোনো ক্লাস নেই, এখানে শুধুমাত্র মাই ক্লাস 2 নামে আছে। তো এখানে যখন মাউসটা নিয়ে যাচ্ছি তখন সে বলতেছে কম ডট ইশিকন ডট কোড জাভার মধ্যে এটা মাই ক্লাস নামে একটাই আছে। এখন আমাকে কি করতে হবে, এই যে এই প্যাকেজটাকে ইম্পোর্ট করে দিতে হবে, বলে দিতে হবে যে এই ফোল্ডারের মধ্যেই মাই ক্লাসটা আছে। সেই জন্য আমরা কি লিখতে পারি, IMPORT ইম্পোর্ট লিখলাম। তারপরে আমরা কম ডট ইশিকন ডট COR কোর জাভা ফোল্ডারটা দেখাই দিয়ে আমরা মাই ক্লাসটা লিখে দিলে, তার মানে কি কম একটা ফোল্ডার, তার মধ্যে ইস্যুন একটা ফোল্ডার, তার মধ্যে কোর জাভা একটা ফোল্ডার, তার মধ্যে মাই ক্লাস নামে একটা ক্লাস আছে। হ্যাঁ, তা মাই ক্লাস আমরা যদি এইভাবে দেই তাহলে শুধুমাত্র একটা ক্লাসকে বোঝাচ্ছে। যদি আমরা এখানে এটা না দিয়ে স্টার দেই তার মানে সকল ক্লাসটাকে বোঝাচ্ছে। ঠিক আছে। তো আমাদের অবজেক্ট ক্রিয়েটটা হয়ে গেল, ইম্পোর্ট করে নিলাম কারণ এটা ডিফারেন্ট ফোল্ডার আছে। আমি বলে দিলাম এই ফোল্ডারে আমার এই ক্লাসটা আছে। তো ক্লাসটা না উল্লেখ করে এই ক্লাসের মধ্যে যা যা আছে সবকিছু আমি বলে দিলাম এখানে এইটা। এখন যদি আমি মাই ক্লাস লিখি, CLA ক্লাস ডট দেই, মাই ক্লাস ডট দিলে এটার মধ্যে থেকে পাবলিক, প্রাইভেট তো পাবোই না অ্যাক্সেস, মাই ক্লাস নো সাজেশন আসতেছে না। প্রাইভেট আসবে না, প্রোটেক্টেড অ্যাক্সেস করা লাগবে, পাবলিক পাবলিক তার। ওকে, এটা তো এখানে হবে না, PSVM লিখতে হবে, PSVM লিখে এর মধ্যে এটা করতে হবে, মাই ক্লাস ডট এবার আসবে। ওকে, তো প্রত্যেকটা ক্লাসের যেহেতু মেইন এক্সিকিউশন পয়েন্ট হচ্ছে মেইন ফাংশনের মধ্যে, হ্যাঁ, তো আমাকে অবশ্যই ওই মেইন ফাংশনটা লিখতে হবে। মেইন ফাংশন না লিখলে ওর মধ্যে ছাড়া তো ওটা কাজ করবে না, কারণ হচ্ছে যে ওই ফাইলের এক্সিকিউশনই স্টার্ট হয় হচ্ছে যে মেইন থেকে। হ্যাঁ, আমাকে অবশ্যই ওই মেইন ফাংশনটা লিখতে হবে, PSVM লিখে ট্যাব দিব, মেইন ফাংশনটা আসবে। তারপরে হচ্ছে যে আমি যেই ক্লাসের অবজেক্ট করতে চাই সেই ক্লাসের অবজেক্টটা ক্রিয়েট করলাম। তো এই ক্লাসটা হচ্ছে যে এই যে আরেকটা ফোল্ডারের মধ্যে, সেটা হচ্ছে ইশিখন ডট 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 কম ডট ইশিখন ডট কোর জাভা। হ্যাঁ, এই ফোল্ডারের মধ্যে লাস্ট হচ্ছে কোর জাভা যে ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে মাই ক্লাসটা আছে। এটা কি ইম্পোর্ট করে বলে দিলাম যে আমার ওই ফোল্ডারের মধ্যে এই মাই ক্লাসটা আছে। এখন এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম মাই ক্লাস ডট দেওয়ার সাথে সাথে দেখেন সিটা চলে আসছে। সিটা চলে আসছে কারণ মাই ক্লাসের মধ্যে সিটাই একমাত্র পাবলিক। হ্যাঁ, আর এক্স বি ইন্ট, হ্যাঁ, এগুলো কোনোটাই আসছে না। কারণ এক্স আসছে না কারণ হচ্ছে ডিফল্টের এক্সেস, ম্যাক্সিমাম এক্সেস হচ্ছে এই ফোল্ডারের ভিতরে, এর বাইরে সে এক্সটাকে দেখাইতে পারবে না। এই জন্য ডিফল্টার এটা বাদ, এটা সে এখান থেকে অ্যাক্সেস পাবে না অবজেক্ট ক্রিয়েট করলেও। তারপরে হচ্ছে যে পাবলিক হচ্ছে সি, মানে যে কোনো জায়গায় সে অ্যাক্সেস করা যাবে। দেখেন এখানে ডট দেওয়ার পরে সিটা আসছে। আর এই যে ইকুয়াল হ্যাজ টু, তার ওয়েট, এগুলো হচ্ছে যে প্যারেন্ট ক্লাসের ডিফল্ট মেথড যেগুলো আছে সেগুলো আছে। প্যারেন্ট আমাদের যে কোনো ক্লাস ক্রিয়েট করলে তার প্যারেন্ট ক্লাস হচ্ছে অবজেক্ট ক্লাস, সেই জন্য এইগুলো দেখাচ্ছে। ওকে, তারপরে ডট দিলাম। তারপরে হচ্ছে যে আমরা আরেকটা দেখিনি এখানে, প্রোটেক্টেডটা
এই প্যাকেজের মধ্যে অ্যাক্সেস করা যাবে, এবং সাব ক্লাস মানে তাকে ইনহেরিট করলেই একমাত্র এই প্রোটেক্টেডটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। যেহেতু মাই ক্লাস টু এটা এই ক্লাসটাকে, এই যে মাই ক্লাস নামে এই ক্লাসটাকে এক্সটেন্ড করে নাই, সেজন্য আমি এইটাকে আমি এখানে অ্যাক্সেস করতে পারবো না। আর প্রাইভেট তো তার ক্লাস ছাড়া এই ক্লাসের মধ্যে কখনোই যাবে না। তো আমি এখন আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এক্সটেন্স করার পরে আমি লিখলাম মাই ক্লাস। এখন দেখেন এই যে মাই ক্লাস যে ফাংশনটা আছে এখানে ডট দেওয়ার পরে মাই ক্লাস, ওকে, হ্যাঁ, এখানে আমি যখন ডটটা দিচ্ছি, ডটটা দেওয়ার পরে সি কে এক্সটেন্ড করতেছে, কারণ আমাকে এক্সটেন্ড করতে হবে কি মাই ক্লাস টু এর থ্রুতে, মাই ক্লাস টু লিখতে হবে এখানে। ক্লাস ক্লাস টু যখন দিচ্ছি তখনই দেখেন বিটাকে অ্যাক্সেস করা যাচ্ছে, কিন্তু যখন আমি এই ক্লাসের যেটাকে আমি এক্সটেন্ড করে এই ভ্যালুটাকে আমি মানে এই যে এক্সটেন্ড করলাম কি মাই ক্লাসটাকে, মাই ক্লাস হচ্ছে যে কি প্যারেন্ট, মানে যার থেকে আমি ডাটাটা নিয়ে ইউজ করব, কিন্তু সেটার যদি অবজেক্ট ক্রিয়েট করি তাহলে কিন্তু কাজ করতেছে না। কাজ করবে কখন, মানে ওই প্রোটেক্টেড যে ভেরিয়েবলটা আছে সেটাকে ইউজ করার জন্য অবশ্যই আমাকে এই যে সাব ক্লাস মানে যেটা চাইল্ড ক্লাস যে মাই ক্লাস থেকে ডাটা নিচ্ছে তার অবজেক্ট ক্রিয়েট করে তারপরে আমি প্রোটেক্টেডটা ইউজ করতে পারবো। এই দেখেন বি হচ্ছে যে কি এখানে প্রোটেক্টেড। এই জিনিসটা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, এটা সমস্যা থাকার কথা না। আমি এটা কি বুঝতে পারছেন? প্রোটেক্টেডটা শুধুমাত্র ইনহেরিটেন্স করে ইউজ করা যাবে। ইনহেরিটেন্স করলে অবশ্যই আমাকে এই যে এখানে যে এটা আছে এই যে মাই ক্লাস টু মানে যে আরেকটা ক্লাসে ডাটা নিচ্ছে, যে নিচ্ছে, হ্যাঁ, এই যে মাই ক্লাস টু এই ক্লাসে ডাটা নিচ্ছে, সেই জন্য আমাকে এই ক্লাসের অবজেক্টটা ক্রিয়েট করে তারপরে ইয়েটা করতে হবে, এক্সেস করতে হবে। তাছাড়া কিন্তু এক্সেস করতে পারবো না প্রোটেক্টেড ফিল্ড বা ভেরিয়েবল কে অথবা মেথডকে আমরা এক্সেস করতে পারবো না। আমরা যদি এটার অবজেক্ট ক্রিয়েট করি তাহলে হবে না, কারণটা হচ্ছে যে আমরা যদিও এটার অবজেক্ট ক্রিয়েট করতেছি, এটা হচ্ছে যে এইটাই, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু অন্য আরেকটা ফোল্ডার থেকে অ্যাক্সেস করতেছি, এবং বলাই আছে যে সাব ক্লাসের থ্রুতে অ্যাক্সেস করতে হবে। সাব ক্লাস হচ্ছে কোনটা, এইটা, বা এটাকে চাইল্ড ক্লাসও বলে, মানে যে আরেকজনের ডাটা নিয়ে ইউজ করতেছে। ঠিক আছে? কারো কোন কনফিউশন? তো আজকে এতটুকু পর্যন্তই থাকুক। হ্যাঁ, অনেক বেশি আর কি দেখাইলে কোনো কিছু মাথায় ঢুকবে না। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে আপনি দেখে আসবেন হচ্ছে যে কোনটা এক্সেস মডিফায়ার। তো দেখলাম প্রাইভেট, ডিফল্ট, নো মডিফায়ার, প্রোটেক্টেড, পাবলিক। নন এক্সেস মডিফায়ার গুলো একটু দেখে আসবেন। হ্যাঁ, আর আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে যে আমি কি জানো তার নাম কি, রিভার্স কিওয়ার্ড, সরি রিজার্ভ কিওয়ার্ড। হ্যাঁ, রিজার্ভ কিওয়ার্ড সম্পর্কে ভালো মতন একটু পড়ে আসবেন। আমি নেক্সট ক্লাসে কুইজ নিতে পারি, নাও নিতে পারি, আমার কোনো মানে এটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু হচ্ছে যে যখন নিব তখন কুইজগুলো অ্যাটেন্ড করবেন। ঠিক আছে? মানে কুইজে পাস করার চাইতে যে কুইজে অ্যাটেন্ড করে আপনি কি কি পারলেন হচ্ছে যে এটা হচ্ছে কথা, কারণ সবকিছু বুঝতে পারতেছেন কি পারতেছেন না। ওকে, মানে মার্ক ওখানে যে ভালো করলেই যে আপনি পাস হয়ে গেলেন তা না, আপনি ঠিক মতন কাজ করতে পারতেছেন কিনা এটাই। ওকে, আর ইন্টেলিজেন্ট আইডিতে একটু ভিডিওগুলো দেখবেন। ওকে, কারো কি কোনো কোশ্চেন বা কোনো সমস্যা? আজকে এখানেই রাখি নাকি? ও, আপনি সেন্ড করেছেন, ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নিচ্ছি, সমস্যা নেই। মাঝে মধ্যে মেসেজ দিলে আমাকে পাবেন না, যখন মেসেজ মানে মেসেজে জাস্ট বলে রাখবেন যে আমি ইস্যু কোনো স্টুডেন্ট, তাহলে আমি অ্যাড করে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি, কারণ বেশি নেট মিন্স ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, মানে যে যেটা পছন্দ করেন, কিন্তু হচ্ছে যে আপনি যদি অন্যটা মানে অন্য ইয়েটা ইউজ করেন তাহলে আপনার ওইটার সম্পর্কে একটু ভালো ধারণা থাকলে আপনার ওইটা ওইটা নিয়ে কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, মানে যেটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই করেন। আমি ইন্টেলিজি আইডি দিয়ে ম্যাক্সিমাম ক্লাসগুলো করাবো। সো এটা সবাই ইউজ করলে আমার সাথে সিঙ্ক থাকবেন। আর হচ্ছে যে ইন্টেলিজি দিয়ে মানে নেটবিনস দিয়েও করতে পারেন। তাছাড়া অন্যান্য যদি কোনো অ্যাডভান্স মানে ইয়ে থাকে, আইডি থাকে, সেটাও ইউজ করতে কোনো সমস্যা নেই। ঠিক আছে,
কিন্তু মানে ওইটা সম্পর্কে যত ভালো ধারণা থাকবে তত আপনি মানে মানে ইয়েগুলা বাগগুলা ধরতে পারবেন সহজে। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস মন্ডে, কালকে হচ্ছে যে সোমবার, মঙ্গলবার, ঠিক আছে। জাস্ট হচ্ছে সবাই 10টা 15 মধ্যে জয়েন করবেন, ওকে। আর যদি কোনো কারণে ক্লাস সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আমি ফেসবুক গ্রুপে আমি ইয়া করে দেবো, জানাই দেবো, ওকে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।